এই ধরনের বিচারকদের টেনে হিচড়ে জেলখানার ফ্লোরে যদি শোয়াতে না পারেন, তাহলে ইউনূস সাহেব আপনি ফেল করবেন, দুর্ভাগ্যজনক বশত হলেও সত্য। এবং এই ওয়াকারুজ্জামান, আমি আবার বলছি, মূলে যাচ্ছি, ডিফেন্সের মেইন, সেনাবাহিনী হচ্ছে মেইন ইনস্ট্রুমেন্ট। সেনাবাহিনী ওয়াকারুজ্জামান আন্ডারে রাখলে বাংলাদেশ ভারতের হাত থেকে মুক্ত হবে না। কেন, কোনো ভারতপন্থী যারা কেউ জেনারেল হতে পারেনি, আইজি হতে পারে নাই, অ্যাডিশনাল আইজি হতে পারে নাই, হাইকোর্টের জাজ হতে পারে নাই। আমি তিনটা বা চারটা ডিপার্টমেন্ট সম্বন্ধে আমি বলি যারা দেশটাকে নিয়ন্ত্রণ করে। প্রথমে হচ্ছে আর্ম ফোর্সেস, সেনা, নৌ, বিমান বাহিনী। তারপরে আপনার পুলিশ। তারপরে আইন বিভাগ। চতুর্থ হচ্ছে আমলা শ্রেণী। এই চারটাই কিন্তু আমাদের এই দেশে আইনের শাসন থাকবে কিনা, চুরি চামারি বন্ধ হবে কিনা, এবং নিয়মতান্ত্রিক ভাবে সরকার চলবে কিনা, রুল অফ ল থাকবে কিনা, মানবাধিকার রক্ষিত হবে কিনা, এগুলোর দায়িত্ব এই চারটা বিভাগের। সামরিক বিভাগের যে দায়িত্ব আমি মনে করি নাম্বার ওয়ান। কেননা আমাদের যদি দেশই না থাকে, সিকিউর না থাকে, তাহলে আপনি কাদেরকে প্রেসিডেন্ট বানাবেন, প্রাইম মিনিস্টার বানাবেন, শাসন ফিনান্স মিনিস্টার বানাবেন, দেশের সার্বভৌমত্ব যদি না থাকে। এখন রাজনাথ সিং, ভারতের ডিফেন্স মিনিস্টার, যে কথাগুলো বলেছেন, যুদ্ধের প্রস্তুতি নিতে বলছেন, এটা তো একটা ইনএভিটেবল ব্যাপার। এটাই হওয়ার কথা ছিল। মানে যেটাকে হিন্দিতে বলে এসা হি হোনা থা, এটাই হবার কথা এবং সেটাই হচ্ছে। কেননা ভারতকে যদি আপনি এখানে একটা বড় ফ্যাক্টর হিসেবে না দেখেন, তাহলে আপনার সমস্যার সমাধান করতে পারবেন না। ভারত কোনোদিনও চাইবে না বাংলাদেশে একটা ভারত বিরোধী বা বা স্বতন্ত্র স্বাধীন একটা সরকার দেশ শাসন করুক। ভারতের জন্য এখন লাইফ লাইন হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ ছাড়া তাদের নর্থ ইস্ট তারা রক্ষা করতে পারবে না। সুতরাং চিকেন নেক বা শিলিগুড়ি করিডোরের অল্টারনেটিভ রুট হিসেবে তাদের একটা রুট দরকার বাংলাদেশের ভেতর দিয়ে। বাংলাদেশে আর কোনো জিনিস তাদের দরকার নেই। বাংলাদেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য থাকুক না থাকুক, বাংলাদেশিরা ভারতে বাজার করতে যাক বা না যাক, ভারতীয় ভারতীয় সামগ্রী সবাই বয়কট করলে ভারতে কিচ্ছু আসে যাবে না। তারা বিরাট দেশ, তাদের নিজেদেরই মার্কেট আছে। তারা আফ্রিকাতে এবং বিভিন্ন জায়গায় তাদের অনেক জিনিসপত্র তারা বিক্রি করে। ভারত যদি কলকাতার থেকে আগরতলা, আমি এটা বলছি, মানে পশ্চিমবঙ্গ থেকে সেভেন সিস্টার্সে যাওয়ার একটা রুট, রেল এবং রাস্তা, মোটরওয়ে এবং রেলওয়ে লিঙ্ক তাদের যেভাবেই হোক তাদের রাখতে হবে। তারা চাইবে, এই জন্য তারা দরকার হলে যুদ্ধ করবে। এর কোনো ব্যতিক্রম ভারত ঘটাবে না। এবং যুদ্ধ করার আগে তারা সচেষ্ট হবে কিভাবে একটা ভারতপন্থী সরকার এখানে এস্টাবলিশ করা যায়। একমাত্র জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার সরকার ছাড়া যতগুলো সরকার বাংলাদেশে এসছে 1972 সাল থেকে, তারা সবাই ভারতপন্থী ছিল। এবং এই যে ভারতপন্থীরা এখনো বসে আছে, সুতরাং আওয়ামীদের সঙ্গে ভারতকে আলাদা করতে পারবেন না। আমাদের সমাধান করতে হলে আগে জানতে হবে সমস্যাটা, যে যেটা আওয়ামী সেটাই ভারতীয়, যেটা ভারতীয় সেটাই আওয়ামী। এবং ভারতীয় আওয়ামী বলতে তার সঙ্গে আমি এই যে সাবেক বস্কোপন্থী হারমোনিয়াম পার্টি, এদেরকে মুজাহিদুল ইসলাম সেলিম, প্রথম আলো, ডেইলি স্টার প্রমুখ, তাদেরকে আমি যোগ করি। কিছু বুদ্ধিজীবী তারা যারা এখন বিভিন্নভাবে স্টেটমেন্ট দিচ্ছেন, এরা এবং ভারত এবং আওয়ামী লীগ একই জিনিস। জাসদ বলেন না যাই বলেন, এদেরকে চিহ্নিত করে বিচার করতে হবে এদের রোলের জন্য, যাতে ভবিষ্যতে মাথা তুলতে না পারে। 2 নম্বর পয়েন্ট আমি যেটা বলতে চাচ্ছি, সিস্টেম চেঞ্জ করতে হবে। এখন আগের সিস্টেম রেখে দেবেন, আমি যেটা বলছি সিস্টেম চেঞ্জের প্রথম শর্ত হবে দেশে চিরস্থায়ী ভাবে একটা প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট করতে হবে। পার্লামেন্ট করলে মমতাজ, শামীম ওসমান এবং হাজি সেলিম, হাজি মকবুল, এই ধরনের লোকজন নির্বাচিত হয়ে আসবে। জয়নাল হাজারীর মতো লোক নির্বাচিত হয়ে আসবে। সুতরাং আপনি কোয়ালিফিকেশন বৃদ্ধি করলে হবে না যে কমপক্ষে বিএ পাস করতে হবে। ওরকম ভুরি ভুরি বিএ পাস, এম এ পাস, গুন্ডা, চোর, ডাকাত দিয়ে বাংলাদেশ গিজ গিজ করছে, সব দলেই আছে। সুতরাং সিস্টেম প্রথমেই করতে হবে যে পার্লামেন্ট মেম্বাররা আইন বানাবে, কিন্তু সেখান থেকে আমরা কাউকে মন্ত্রী বানাবো না।
যেটা প্রেসিডেন্সিয়াল ফর্ম ক্যান এনশিওর। এবং এখন যে সরকারটা আছে, আমরা ভালো বলি আর খারাপ বলি, এত বড় ক্যাবিনেট অফ ট্যালেন্টস জিয়াউর রহমানের পরে তো বাংলাদেশে এত গভর্নমেন্ট ডেলিভারি করতে পারেনি। এত নাম করা ইকোনমিস্ট, নাম করা ইন্টারন্যাশনাল রিলেশনস এর লোকজন, নাম করা লোকজনকে নিয়ে সরকার হয়েছে। এটা ক্যাবিনেট পার্লামেন্টারি সিস্টেম হলে কিন্তু এই ধরনের ক্যাবিনেট আমরা পাবো না। সেখানে আপনার ওই ওবায়দুল কাদেরের মতো লোককেই মন্ত্রী বানাতে হবে। সুতরাং সিস্টেম চেঞ্জ করতে হবে, প্রেসিডেন্সিয়াল ফর্ম। 3 নাম্বার সলিউশন আমি যেটা দিচ্ছি, ইমিডিয়েটলি একটা ট্রাইব্যুনাল গঠন করতে হবে যারা অপরাধী তাদের বিচার করার জন্য। বিচারের আগে আমি এই যে যারা বিদগ্ধ যারা আলোচকরা বললেন, কারা কারা এই অ্যাডিশনাল আইজি থেকে শুরু করে সচিব এবং বিচারক যারা হাসিনার আমলে এই সমস্ত বেআইনি আদেশ দিয়ে ষড়যন্ত্র করে দেশটাকে চালিয়েছে, তারা এখনো ক্ষমতায় বহাল। আমি ওই বক্তব্যটার সঙ্গে সম্পূর্ণ একমত যে এখন যদি ওই ডিবি হারুন ওই ইমিগ্রেশনে যায়, এয়ারপোর্টে যায়, সবাই তাকে স্যালুট দিয়ে বলবে স্যার। কারণ তাদের তাদের ভয় যে এই লোকটা তো এখনো কোনো শাস্তি হয় নাই, এখনো সালমান রহমান যদি বাইরে চলে আসে লোকজন তাকে সম্মান করবে, কেননা তারা ভয় পায় যে লোকটাকে তো কিছু করতে পারলো না। এখন এইভাবেই জেলখানার থেকে তারা বেরিয়ে আসবে, যখন পরিস্থিতি ভালো হবে আবার থোর বড়ি খাড়া, খাড়া বড়ি থোর। ওই এরশাদের পরে দেখেন যেটা বললেন যে 5 জায়গা থেকে এরশাদ 3-4 মাসের ভেতরেই নির্বাচিত হয়ে আসলো। এই কলঙ্ক কোথায় রাখবেন? ডক্টর কামাল হোসেন বলেছিলেন এরশাদের অপরাধের জন্য তার 500 বছর জেল হওয়া উচিত। 5 বছর হয়েছিল, সেটাও অন্য কারণে। যাই হোক, একটা ট্রাইব্যুনাল গঠন করতে হবে, সামারি ট্রায়াল করতে হবে। 1 মাস লম্বা সময়, 1 মাসের ভেতরে আমরা মন্তব্যকে 100 জনকে আমরা পানিশমেন্ট দিয়ে এবং ফায়ারিং স্কোয়াডে ওদের বিচার করতে। ফায়ারিং স্কোয়াড থাকবে এবং চুরি করলে ধরা পড়লে, চাঁদাবাজি যে হচ্ছে, চাঁদাবাজির জন্য আপনি মিনিমাম 10 বছরের জেল দেন আর সমস্ত সম্পত্তি কনফিসকেট করার বিধান করেন আইনে। দেখেন কয়জন চাঁদাবাজি করে। এই যে করাপশনের জন্য ধরা পড়া মাত্র যদি তাদেরকে চাকরিচ্যুত এবং পেনশন গ্র্যাচুইটির বেনিফিট বন্ধ, বাড়িঘর ক্রোক করা, শাস্তি বিধান করেন। আইন বদলাতে হবে, সিস্টেম বদলাতে হবে। সুতরাং রেভলিউশনারি গভর্নমেন্ট যা করে সেটা করতে হবে। এটা না করলে আমরা যতই আলোচনা করি এই থোর বড়ি খাড়া, খাড়া বড়ি থোর হয়ে থাকবে। সিভিয়ার পানিশমেন্ট ছাড়া, মানে ক্রিমিনাল পেনাল কোড চেঞ্জ করতে হবে। চুরি করলে যেখানে হয়তো 6 মাসের বিধান রয়েছে, সেখানে আপনি ওই বড় 1 লক্ষ টাকার বেশি চুরি করলেই তার 5 বছরের জেল, 10 লক্ষ টাকা চুরি করলেই তার 10 বছরের জেল। এই ধরনের বিধান দেন। বেইলেবল না, তাদের জন্য যারা সুপারিশ করতে আসবে তাদেরকে প্রাইম সাসপেক্ট হিসাবে তাদেরকে জেলে ভরতে হবে। এটা যদি করা যায়, সুতরাং সিস্টেম পরিবর্তন ছাড়া, ডক্টর ইউনূস যেটা প্রায়োরিটি দিচ্ছেন অর্থনৈতিক, ব্যাংক, ব্যাংকগুলো ঠিক করা, কি বলে ইম্পোর্ট এক্সপোর্ট, এগুলো এনশিওর করা, এগুলো ভালো। এর আগে দেশের সার্বভৌমত্ব এবং দেশের রুল অফ ল, যে লোকগুলো ডাকাতি করেছে, খুন করেছে, তাদের যদি আপনি বিচার না করেন, মানে দুষ্টের দমনে শিষ্টের পালন যদি না হয়, তাহলে তো আমরা এরকম আলোচনা যদি 1000টা টক শো করি, আলোচনা করি, এতে কারোর কোনো লাভ হবে না। আমরা বলবো, যারা শুনছেন দেখছেন তারা মাথা নাড়বেন, কিন্তু যাদের মাথা নাড়ার কথা, এই ডক্টর ইউনূস অ্যাডমিনিস্ট্রেশনের যারা মন্ত্রী বা উপদেষ্টা রয়েছেন, তাদের কয়জন আমাদের অনুষ্ঠান দেখেন বা কথা শোনেন জানি না। তবে তাদের সবাই একসময় দেখতো, ক্ষমতায় গেলে আর দেখে না, সমস্যা হলো এটা। আমি বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় সম্বন্ধে বলছি, এই দুটো বিভাগ খুবই গুরুত্বপূর্ণ। এরা যদি নাড়াচাড়া না করেন, এই পুলিশগুলো, এই অফিসার গুলোকে যদি সাসপেন্ড করে, ট্রাই করে তাদেরকে ডিসমিস করা, এবং শুধু ডিসমিসাল ইজ নট এ পানিশমেন্ট এনাফ। যার আদেশের লোকজন খুন হয়েছে, যাই যে বিচারকের কলমের খোঁচায়, যেমন যে বিচারক আব্দুল মতিন সাংবাদিক মাহমুদুর রহমান সাহেবকে বলেছিলেন ট্রুথ ইজ নো ডিফেন্স। তো এই এই ধরনের বিচারকদের টেনে হিচড়ে জেলখানার ফ্লোরে যদি শোয়াতে না পারেন, তাহলে ইউনূস সাহেব আপনি ফেল করবেন, দুর্ভাগ্যজনক বশত হলেও সত্য। এবং এই ওয়াকারুজ্জামান, আমি আবার বলছি, মূলে যাচ্ছি, ডিফেন্সের মেইন সেনাবাহিনী হচ্ছে মেইন ইনস্ট্রুমেন্ট। সেনাবাহিনী ওয়াকারুজ্জামান আন্ডারে রাখলে
বাংলাদেশ ভারতের হাত থেকে মুক্ত হবে না। কেন কোনো ভারতপন্থী যারা কেউ জেনারেল হতে পারেনি, আইজি হতে পারে নাই, অ্যাডিশনাল আইজি হতে পারে নাই, হাইকোর্টের জাজ হতে পারে নাই। সুতরাং পুলিশ বলেন, আমি শেষ করছি, পুলিশ, জুডিশিয়ারি, মিলিটারি এবং আমলা, এই চারটা জায়গায় যারা যারা এখনো বড় বড় পদে আছেন, অ্যাডিশনাল আইজি বলেন, অ্যাডিশনাল সেক্রেটারি বলেন, আর্মির যারা এনি জেনারেল, ব্রিগেডিয়ার এন্ড অ্যাবাভ, আপনি চোখ বন্ধ করে ধরে নিতে পারেন মেডিকেল কোর এবং এডুকেশন কোর ছাড়া যে এরা হাসিনার হয় গোপালগঞ্জি নইলে আওয়ামী। এছাড়া আর্মিতে সিলেকশনও হয় না, ব্যুরোক্রেসিতে সিলেকশনের আগে পুলিশ ভেরিফিকেশন যেখানে যায়, পুলিশ ভেরিফিকেশনে প্রথমে তারা চিহ্নিত করে আওয়ামী না বিএনপি না জামাত নাকি কাদেরকে ভোট দেয় কাদের ফ্যামিলির সঙ্গে। সুতরাং যারা এখন ব্যুরোক্র্যাট হচ্ছেন, যাদের 30, 35, 40 বছর বয়স, তারা কিন্তু সবাই আওয়ামী ঘরানা। এবং আমি শেষ করছি, এনএসআই এবং ডিজিএফআই তে যারা রয়েছে, যাদের এই ধরেন 30 থেকে 40-এর কোঠায় যাদের বয়স, এরা কিন্তু 100% আওয়ামী, ডেঞ্জারাস। এরা এখন দেশ শাসন করছে। আপনি যেভাবে আর্মিকে তোষণ করা হচ্ছে, এই যে পূর্বাচলের ওখানে কয়েক হাজার একর জমি নিয়ে ওই কি কি সিরিজের নাম, ওই প্রকল্প যেটা ওই যে জেনারেল করিম ভুঁইয়া চালু করেছেন 2010 সালে, সেখানে আর্মি অফিসারদেরকে প্লট দেওয়া হচ্ছে, সস্তা বাড়ি দেওয়া হচ্ছে। ওইটা ডক্টর ইউনূস অবিলম্বে বন্ধ করতে পারেন, বলতে পারেন যে ওখানে অ্যাপার্টমেন্ট হবে, কোনো হাউস হবে না। বাংলাদেশ এত ঘন বসতিপূর্ণ দেশ, এবং সেখানে আর্মি না, আর্মি পুলিশ এরা এদেরকে দেওয়া হবে, এবং সিভিলিয়ান যে কোনো লোক যার পয়সা আছে, যে মার্কেট দামে কিনতে পারে, মার্কেট প্রাইসে ওই জমিগুলো বিক্রি করতে হবে। 10 কোটি টাকার জমি আপনি 1 কোটি টাকায় বা 10 লক্ষ টাকায় বিক্রি করতে পারবেন না, যেটা সেনাবাহিনীকে দেওয়া হচ্ছে এক্সক্লুসিভলি। পাকিস্তানাইজেশন অফ বাংলাদেশ, এই যে আর্মির বেনিফিট পাকিস্তান দিয়ে এখন পাকিস্তান পস্তাচ্ছে, পাকিস্তানিরা পস্তাচ্ছে, আর্মি দেশ চালাচ্ছে। আপনারা দয়া করে বাংলাদেশকে আরেকটা পাকিস্তান বানাবেন না, যেখানে সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী দেশ শাসন করবে আর জনগণ তাকিয়ে তাকিয়ে দেখবে। এই সেনাবাহিনীর যে সাহস থাকতো, তারা রোহিঙ্গাদের প্রেসিং যখন পুশ করলো, তারা মিয়ানমারের বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে পারে। 15 ডিভিশনের একটা আর্মি পাকিস্তান আমলে কোনোদিন ছিল না, 1 ডিভিশন ট্রুপ ছিল। জিয়াউর রহমানের আমলে 2টা না 3টা ডিভিশন ছিল। 15 ডিভিশন আর্মি, ভারতকে ভয় পাবার কিছু নেই, কারণ ভারত তার বিরাট বাহিনী চীন সীমান্তে মোতায়েন রেখেছে ইস্টে। সুতরাং ভারত এখানে এই 15 ডিভিশন সৈন্যকে পরাজিত করতে হলে তার 30 ডিভিশন সৈন্য দিয়ে অ্যাটাক করতে হবে, সেটা ভারতের 20 কোটি মানুষ। হ্যাঁ, আমি মনে করি ডিফেন্স হচ্ছে আমাদের নাম্বার 1, জুডিশিয়ারি, পুলিশ এবং ব্যুরোক্রেসি করে আইন পরিবর্তন করে যদি ডক্টর ইউনূস কঠোর ভাবে শাসন করতে পারেন, দেশ টিকবে। নইলে আবার আওয়ামীরা মানে ভারত কিন্তু আবার এখানে জেকে বসে। ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ।